নমস্কার, ফিরে এলাম নতুন একটি পর্বে। আগের পর্বে আমরা আলোচনা করেছি গঙ্গারিটাই সভ্যতা ও মৌর্য যুগ গুপ্ত যুগের সূচনা। আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। তাহলে শুরু করি আমাদের পরবর্তী ভিডিওটি। চলুন। সময়টা ছিল অষ্টম শতাব্দী। পূর্ব ভারতের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল। ছোট ছোট অনেক রাজ্য কেউ কাউকে মানে না, কেউই এককভাবে বাংলাকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। তখনই এক সাধারণ বংশের যুবক, যার নাম গোপাল পাল, কৌশল আর সাহস দিয়ে গড়ে তুললেন নতুন এক রাজবংশ, পাল বংশ। এটি ছিল বাংলার ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। গোপালের রাজত্ব শুরু হয় জনগণের ভোটে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, ইতিহাসের এটিই প্রথমবার যেখানে সাধারণ মানুষ একজন রাজাকে নির্বাচিত করেছিলেন ভোট দিয়ে। পাল রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল ও দেবপাল। ধর্মপাল উত্তর ভারতে কৌণিক সম্মেলনে অংশ নিয়ে বাংলার শক্তি জানান দিয়েছিলেন। দেবপাল বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেন। বিক্রমশীল নালন্দা ও সোমপুর মহাবিহার গড়ে ওঠে। চীন, তিব্বত, নেপাল থেকে ছাত্ররা বাংলায় পড়তে আসে। স্থাপত্য শিল্পে বিস্ময়কর উন্নতি হয়। এই সময় বাংলার শিল্প, সাহিত্য, বিজ্ঞান সবই দ্রুত বিকশিত হয়। বলা হয় এই সময় বাংলার ঘরবাড়ির নকশা থেকে শুরু করে পোশাক আশাক পর্যন্ত নিজস্ব একটি রূপ নিতে থাকে। 11শো শতাব্দীতে পালদের পতনের পরে আসে সেন রাজবংশ। মল্লাল সেন ও লক্ষণ সেন ছিলেন সেন রাজাদের মধ্যে প্রধান। তারা হিন্দু ধর্মকে আবার রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেন। কুলীন প্রথা, জাতপাতের কড়াকড়ি, নারীর অধিকার হ্রাস এসবই শুরু হয় সেন যুগে। তবে সেন যুগেও সাহিত্য চর্চা থেমে থাকেনি। কৃত্তিবাসের রামায়ণ, চর্যাপদ ও অনেক সংস্কৃতি এই সময়ই লেখা। সংক্ষেপে বললে, পাল ও সেন যুগে বাংলার ইতিহাস একদিক থেকে রয়েছে গৌরবময়, আবার অন্য দিক থেকে সমাজে এসেছে কিছু কঠোর নিয়ম, বিভেদ আর অবক্ষয়। সময়টা 1203 খ্রিস্টাব্দ। বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন তখন গৌড়ের সিংহাসনে। তিনি বিদ্বান ছিলেন, সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু রাজনীতিতে দুর্বলতা ছিল। আর ঠিক সেই সময় বাংলার দোরগড়ায় এসে হাজির হলো নতুন এক শক্তি, তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি। শুধু 17 জন ঘোড়সাওয়ার আর কয়েকজন তলোয়ারধারী নিয়ে বখতিয়ার খলজি আক্রমণ করলেন নদিয়ার রাজপ্রাসাদ। রাজা লক্ষণ সেন তখন ছিলেন প্রবীণ। কোনো প্রতিরোধ না করেই তিনি পালিয়ে যান পূর্ব বাংলার দিকে। এভাবেই শুরু হয় বাংলার মুসলিম শাসনের ইতিহাস। প্রথম দিকে বাংলা ছিল দিল্লি সালতানাতের অধীন প্রদেশ। দিল্লির সুলতান বাংলার গভর্নর পাঠাতেন, যেমন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস, গিয়াসউদ্দিন আজম শাহ। কিন্তু বাংলার গভর্নররা একসময় এত শক্তিশালী হয়ে ওঠে যে তারা নিজেরাই ঘোষণা করে স্বাধীন সুলতান হিসাবে। ইলিয়াস শাহ বংশের হাত ধরে গৌড় আবার হয়ে উঠল বাংলার রাজধানী। আজম শাহ সাহিত্যিকদের খুব পছন্দ করতেন, এমনকি কবি হাফিজকে বাংলায় আসার আমন্ত্রণ পাঠান। এই সময় বাংলায় তৈরি হয় বিশাল মসজিদ, ইমারত, রাস্তা আর মাদ্রাসা। বাংলা ভাষার প্রথম সাহিত্য রচনা সুলতান গাজী কাব্য এই সময়ই রচিত। এই সময় বাংলার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় সহাবস্থান দেখা যায়। কৃষিকাজে মুসলিম জমিদার আর হিন্দু কৃষক একসঙ্গে কাজ করতেন। হিন্দু স্থপতিরা মুসলিম মসজিদ নির্মাণ করতেন। ফকির, দরবেশ, কবির আর বৈষ্ণব সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা। বাংলা তখন এক নতুন পরিচয়ে গড়ে উঠেছে, বৈচিত্র্যে একতা। সময়টা 1576 সাল। বাংলায় তখন শাসন করছেন শেষ স্বাধীন সুলতানরা। আর ঠিক তখনই মুঘল সাম্রাজ্যের ছায়া বাংলার দিকে ছড়িয়ে পড়েছে। আকবর, ভারতের এক ঐতিহাসিক সম্রাট, বাংলাকে মুঘল শাসনের আওতায় আনতে চাচ্ছেন। তখন বাংলার সুলতান দাউদ কররানী বীরত্বের সঙ্গে প্রতিরোধ করলেও রাজারাম মহল যুদ্ধে পরাজিতর পর বাংলার স্বাধীনতা শেষ হয়। বাংলা তখন মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। বাংলাকে ভাগ করা হয় 3টি অংশে: গৌড়, তৎকালীন ঢাকা, সপ্তগ্রাম, যেটা আমরা বর্তমানে হুগলি বলি। এখান থেকে বাংলার মুঘলদের নিয়োগকৃত সুবেদার মানে রাজ্য প্রধান শাসন করবেন। প্রথম সুবেদার ছিলেন মান সিংহ, যিনি ছিলেন রাজরাজাদের মধ্যে সবচেয়ে সাহসী ও দক্ষ সেনাপতি। ঢাকা তখন বাংলার নতুন রাজধানী। সুবেদার ইসলাম খান রাজধানী স্থানান্তর করেন ঢাকা শহরে। এখানে গড়ে তোলা হয় কেল্লা, মসজিদ, দুর্গ, দরবার। ঢাকাকে তখন বলা হয় জাহাঙ্গীরনগর। এই সময় থেকে ঢাকার মোজারিক শিল্প, মসলিন কাপড়, রেশম বয়ন শুরু হয়, যা ইউরোপে পর্যন্ত রপ্তানি হতো।
মুঘলদের দুর্বলতা বাড়লে বাংলার সুবেদাররাই ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার নবাবেরা কার্যত স্বাধীন হয়ে যান। মুর্শিদ কুলি খান প্রথম নবাব, যিনি রাজধানী করেন মুর্শিদাবাদ। তারপর আলীবর্দী খান, সরফরাজ খান এবং সর্বশেষে স্বাধীন নবাব হয়ে আসেন নবাব সিরাজদৌল্লা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন মুঘলদের অনুমতি নিয়ে কলকাতায় কারখানা স্থাপন করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তারা হয়ে উঠল এক রাজনৈতিক খেলোয়াড়। সিরাজদৌল্লা বুঝতে পারলেন বিপদ আসছে। তিনি কলকাতা আক্রমণ করেন, ইংরেজরা পলায়ন করে। কিন্তু এরপরেই আসে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, পলাশির যুদ্ধ, 1857 খ্রিস্টাব্দ। যেটা পলাশির যুদ্ধে বাংলার পতন শুরু হয়, কারণ নবাবের সেনা সংখ্যা ছিল বেশি, কিন্তু ইংরেজদের সঙ্গে যোগসাযোগ করলেন নবাবের এক বিশ্বস্ত সেনাপতি মির্জাফর। যুদ্ধ শুরু হওয়ার আগেই মির্জাফরের নেতৃত্বে একটি বড় অংশ যুদ্ধ না করেই সরে দাঁড়ায়, ফলে সিরাজদৌল্লা পরাজিত হন। এই পর্বে আমরা দেখলাম কেমন করে এক উজ্জ্বল নবাবী আমল ধ্বংস হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা জানব ব্রিটিশ শাসন, দুর্ভিক্ষ ও বিভিন্ন বিদ্রোহ। তাই অনুরোধ করব আমাদের এই পর্বগুলোর সঙ্গে জুড়ে থাকতে, কারণ এমনই ভিডিও ইউটিউবেই প্রথমবার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।